শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে অবসান হয় আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের। সেই শাসনামলে শেখ হাসিনার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনেরা ছিলেন সরকার ও দলের নানা গুরুত্বপূর্ণ পদে। অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কারাগারে গেলেও পরিবারের সেই সদস্যরা আছেন নিরাপদেই। এসব বিষয় নিয়ে কথা হবে প্রথম আলোর আজকের নির্বাচিত খবরের এই আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আনোয়ার হোসেন, গণ অভ্যুত্থানের ২ বছর পূর্ণ হলো। তো স্বাভাবিকভাবে জানতে চাওয়া যে আওয়ামী লীগের নেতাকর্মীদের কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ, আপনি জানেন যে আওয়ামী লীগ 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ওই দিনই তৎকালীন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করে তিনি হুম। ভারতে পালিয়ে যান। তো এর আগে কিন্তু আপনি দেখবেন যে আওয়ামী লীগ 15.5 বছর টানা 15.5 বছর ক্ষমতায় ছিল। তো 15.5 বছর বাংলাদেশের হিস্ট্রিতে মানে এত লম্বা সময় একটা না কেউ ক্ষমতায় ছিল না। সুতরাং এই লম্বা সময় ক্ষমতায় থাকার কারণে তারা 3টে সংসদ নির্বাচনে অংশ নিয়েছে, 3টে সরকার হয়েছে। তো এই সময়টাতে আওয়ামী লীগের বিপুল সংখ্যক লোক, মন্ত্রী, প্রতিমন্ত্রী, তারপরে দলের নেতা, কয়েকবার দলের নেতৃত্ব পরিবর্তন হয়েছে। তো আওয়ামী লীগ একসময় বলতো যে দলটির 10 লাখের বেশি নেতাই আছে সারা দেশে। তো আমরা দেখলাম যে শেখ হাসিনা যেদিন পালিয়ে গেলেন, সরকারের পতন ঘটলো, এরপর থেকে আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি বলেন, সহযোগী সংগঠন বলেন বা অন্যান্য এমনকি স্থানীয় পর্যায়ের নেতারাও আত্মগোপনে চলে গেছেন। তো এর একটা বড় অংশ বিদেশে পালিয়ে গেছেন। পরে আমরা জানতে পারলাম যে তারা বিদেশে, ইউরোপ, আমেরিকা, বেশিরভাগ গেছেন ইন্ডিয়াতে। সুতরাং মানে আওয়ামী লীগের সরকারটার পতনের পরপর হুম। হুড়মুড়িয়ে পুরা দলটাই বা হুম। আগে যারা সরকারে ছিলেন, প্রভাবশালী ছিলেন, তাদের সবাই মানে রাতারাতি কিছুক্ষণের মধ্যে তারা মানে মিলিয়ে গেলেন, হারিয়ে যাওয়ার পর আমরা দেখলাম যে তারা আসলে দেশেরও বাইরে চলে গেছেন নানানভাবে। অবশ্য একটা অংশ গ্রেপ্তার হয়েছেন যারা, তাদের মধ্যেও মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক মন্ত্রী আছেন। তো একটা অংশ গ্রেপ্তার হতে হবে, বড় অংশটাই মানে দেশের বাইরে চলে গেছেন, আত্মগোপনে চলে গেছেন। আচ্ছা, আনোয়ার হোসেন, আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনার পরিবারের অনেকেই, মানে বেশিরভাগ সদস্যকে আমরা দেখেছি দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে তারা ছিলেন, এবং তারা দলে বিভিন্ন জায়গায় তারা সেই ক্ষমতার প্রভাবও বিস্তার করতেন। তো তাদের আসলে কি অবস্থা, তারা কোথায় আছেন? আপনি যদি আপনি পরিবারের কথা বলেন, দুই ধরনের এখানে আছে, যে শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর একদম যারা পরিবারের সদস্য, এরকম একটা অংশ আছে, আরেকটা হচ্ছে তাদের আত্মীয় স্বজন। তো পরিবারের সদস্য যদি আমি বলি, পরিবারের সদস্যদের মধ্যে শেখ হাসিনা নিজে ভারতে যান, সাথে তার বোন শেখ রেহানা, তাদের একমাত্র বোন শেখ রেহানা ছিলেন। মানে তারা দুজনেই মানে এক পরিবারের সদস্য, তারা দুজন ভারতে চলে যান একসাথে। আর যদি পরিবারের সদস্য আমি বলি, ধরেন শেখ হাসিনার ছেলে মেয়ে, তারা আগে থেকেই বাইরে ছিলেন। জয় আমেরিকায় ছিলেন, হুম। পুতুল ভারতে ছিলেন। আর এই শেখ রেহানার পরিবারের বেশিরভাগ সদস্য আগে থেকেই বাইরে থাকতেন। তাদের ববি মাঝে মধ্যে দেশে, রাদওয়ান সিদ্দিক ববি। ববি মাঝে মধ্যে বাংলাদেশে থাকতেন, আবার বাইরেও থাকতেন, তিনিও বাইরে ছিলেন। মানে আমি যদি বলি যে পরিবারের সদস্য, শেখ হাসিনার পরিবারের সদস্য দুইজনই ছিলেন দেশে। এর মধ্যে শেখ রেহানা এবং শেখ হাসিনা দুইজন পালিয়ে যান, আর বাকিরা আগে থেকেই বাইরে ছিলেন। আর আত্মীয় স্বজনের কথা যদি বলি, আপনার শেখ হাসিনার পরিবারের বা বঙ্গবন্ধু পরিবারের অনেক ঘনিষ্ঠ আত্মীয়, ধরেন আমরা বিগত আওয়ামী লীগের শাসন আমলে অন্তত 20-22 জনের দেখেছি আওয়ামী লীগে শেখ হাসিনার পরিবার বা আত্মীয় স্বজন, তারা এমপি বা মন্ত্রী পদমর্যাদা নানান পদে ছিলেন, দলের বড় বড় পদে ছিলেন। এই লোকগুলোর আসলে কাউকেই আমরা মানে শেখ হুম। হাসিনার পতনের পরে আর দেখি নাই। তারা পতনের আগে নানানভাবে মাঠে ছিল, আন্দোলন দমাতে তারা তৎপর ছিলেন। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে তারাও মিলিয়ে গেলেন। এর মধ্যে আপনি যদি চিন্তা করেন যে মানে সবচেয়ে আগে যেটা আলোচিত ঘটনা, সেটা হলো তাপস শেখ ফজলেনুর শেখ তাপস। ফজলেনুর তাপস। উনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন ওই সময়, মানে রানিং মেয়র ছিলেন তিনি। তার যাওয়াটাকে আমরা মানে একটা দৃষ্টান্ত হিসেবে আমরা বলতে পারি যে তাপস কিন্তু মন্ত্রী পদমর্যাদায় ছিলেন। ফজলের তাপসের একটা কল রেকর্ড আমরা পরে ফাঁস হয়েছে, সেটা আমরা শুনেছি। সেই জায়গায় আপনি দেখবেন যে তিনি সকালবেলা এয়ারপোর্টে গেছেন, এয়ারপোর্ট থেকে উনি আসলে কলটা করেছেন শেখ হাসিনাকে, তিনি যখন প্রধানমন্ত্রী তখন, যে কলটা করে বলতেছিলেন যে আমি সিঙ্গাপুরে যাচ্ছি।
যেতে চাই, যাবো কিনা। যাবো কিনা, কিন্তু উনি কিন্তু হ্যাঁ। অলরেডি টিকিট কেটে তার ফ্লাইট কিছুক্ষণ পরেই হবে। তো উনি যেহেতু মন্ত্রী পদমর্যাদা, ওনার কিন্তু আগে থেকেই গভর্নমেন্ট অর্ডার বা জিও করিয়ে নেওয়ার কথা, কিন্তু উনি জিওটা করেন নাই। বলতেছে তুমি চলে যেতে চাও যাও, বললো যে আমার তো জিওটা এখনো হয় নাই, এই প্রধানমন্ত্রীর কাছেই যাওয়ার কথা। জিওটা আমি পাঠিয়েছি, কিন্তু আমার তো ফ্লাইট হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে তো আটকে দিয়েছে যে ইমিগ্রেশনের মানে একজন পুলিশ অফিসার আটকে দিয়েছে। এবার আপনি দেখেন যে তখন প্রধানমন্ত্রী কিন্তু তাকে বলছে ঠিক আছে যাও, আমি দেখতেছি জিওটা ওকে করতেছি। তখনও কিন্তু জিও হয় নাই। তারপরে ওই পুলিশ অফিসারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার পিএস রিকোয়েস্ট করে তাকে যাওয়ার জন্য ব্যবস্থা বলেছেন বা ব্যবস্থা করেছেন। মানে এটা আপনি বুঝেন যে পরিবারের সদস্যের প্রতি মানে তার যাওয়াটা ছিল মানে বেশ আলোচিত। ফজলুল তাপস আগেই গেছেন, এর বাইরেও কেউ কেউ আগে গেছেন। আমরা শুনেছি যে আবুল হাসনাত আবদুল্লাহ এবং তার এক ছেলে তারা আগেই ইন্ডিয়ায় গেছেন, কারণ তাদের ওই জায়গায় আগে থেকেই তাদের এস্টাবলিশমেন্ট আছে। আবুল হাসনাত আবদুল্লাহর ওই জায়গায় আমরা শুনেছি যে ব্যবসা বাণিজ্য, তার এক মেয়েরও বিয়ে হয়েছে ওই জায়গায়, সুতরাং তা যাওয়া আসা আছে। আর বাকিদের ক্ষেত্রে আমরা আসলে ওরকম জানি না তারা কখন গেছে। তো ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগই গেছে শেখ হাসিনা সরকারের পতনের পরেই, কারণ শেখ হাসিনা আমরা জানতাম যে শেষ পর্যন্ত উনি চেষ্টা করেছিলেন ক্ষমতায় থাকতে, এবং উনি থাকবেন এরকম একটা ছিল, তাদের কনফিডেন্স ছিল, এবং তার পরিবারের সদস্য আত্মীয় স্বজনরা এটা জানতেন যে শেখ হাসিনা কী হবে। কিন্তু শেষ মুহূর্তে যখন উনি বিদায় নিচ্ছিলেন তখন আসলে তাদের ওরকম সুযোগ হয় নাই। পরে তারা আস্তে আস্তে দেশ ছেড়ে পালিয়েছেন, এবং বেশিরভাগেরই গন্তব্য ছিল ভারতে। তো একটা জিনিস আমরা জানি যে যাওয়ার আগে আমরা সোর্স, যারা আমাদের সোর্স আছে তারা বলছিলেন যে যাওয়ার আগে শেখ রেহানা কোনো আত্মীয়কে ফোন দিয়ে বলেছিলেন যে তোমরা নিরাপদ আশ্রয়ে চলে যাও। আচ্ছা, তার মানে অনেক জায়গায় আলোচনা আছে এক রকমের যে 5 আগস্টের আগে আসলে শেখ হাসিনার পরিবারের লোকজন বা আত্মীয় স্বজনরা দেশ ছেড়েছে, মানে নিরাপদ আশ্রয়ে গেছেন। এইটার ক্ষেত্রে আসলে কতটুকু জানা যায়? আগে কেউ কেউ হয়তো গেছেন, কেউ কেউ আগে গেছেন, যেমন তাপসেরটা। তারপরে আমরা জানি যে আবুল হাসনাত আবদুল্লাহ এবং তার ছেলে গেছেন, পরেও গেছেন। সুতরাং মানে আগে পরে দুইভাবেই গেছেন। তবে তাদের কেউ গ্রেফতার হন না, এটা হলো কথা। একজন মানে শেখ হাসিনা পরিবারের আপনার 20-22 জন ধরেন দলের নানান পদে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, তো তাদের মধ্যে একমাত্র আবুল হাসনাত আবদুল্লাহর এক ছেলে, যাকে মঈন আবদুল্লাহ বলা হয়, উনি পরে গ্রেপ্তার হন অক্টোবর মাসে। কিন্তু উনি পলিটিক্সের সাথে ওইভাবে জড়িত ছিলেন না, ব্যবসা করতেন, এবং তিনি আত্মগোপন করেছিলেন বলে ওরকম শোনা যায় না। তার মানে একেবারে সফট টার্গেট একজন ছিলেন, উনি গ্রেপ্তার হয়েছেন। আর কেউ যারা পলিটিক্সে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বা যারা মাঠে তাদেরকে দেখা গেছে, তাদের কেউ গ্রেপ্তার হন নাই। অন্যদিকে আমি যদি দেখি আওয়ামী লীগের অন্তত 30-35 জন 40 জন মন্ত্রী, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী তারা গ্রেপ্তার হয়েছেন। অনেকে শীর্ষ পর্যায়ের নেতা কর্মীরা কারাগারে কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন, এরকম 2-1 আছে, বা বের হয়ে মারা গেছেন। তারপরে আপনার অনেক এমপি জনপ্রতিনিধি তারা ছিলেন যারা, তাদের মধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন। তো এ, দলের একটা অংশ গ্রেপ্তার হয়েছে, তবে বঙ্গবন্ধু পরিবারের কেউ বা শেখ হাসিনার আত্মীয় স্বজন যারা আছেন তারা মোটামুটি গ্রেপ্তার এড়াতে পেরেছেন। আচ্ছা, তাহলে তাদের নামে কি কোনো মামলা আছে কিনা বা কি অবস্থা তাদের বিরুদ্ধে? তো অলমোস্ট সবার বিরুদ্ধেই মামলা আছে। কারো বিরুদ্ধে আইসিটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা আছে, কারো বিরুদ্ধে হত্যা মামলা, বাইরে অন্য মামলা আছে। অলমোস্ট সবার বিরুদ্ধেই মামলা আছে। মামলা আওয়ামী লীগের নেতাদের যারা মন্ত্রী বা দলের পদে ছিলেন তাদের বেশিরভাগের নামে মামলা আছে। তো তাদের তো অনেকের মানে বিচার প্রক্রিয়া চলছে, তো মামলা তারা এড়িয়েছেন আর কি, তাদের ওরকম হয় নাই, সমস্যা হয় নাই। আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখেন আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা আত্মগোপনে আছেন বা দেশে আছেন, গ্রেপ্তার হয়েছেন, অনেকেই বলেন যে তাদের মানে তারা আসলে তাদের যাওয়ার খুব একটা সুযোগ ছিল না। এরকম লোকজন তারা আর্থিকভাবে অতটা সক্ষম না, সেই ক্ষেত্রে তারা আর্থিকভাবে ভালোই সমস্যায় পড়েছেন। কিন্তু শেখ হাসিনার পরিবারের যেসব সদস্যর কথা আমরা বলতেছি, তারা কিন্তু বিদেশে বা ভারতে আমরা যতটুকু শুনেছি জেনেছি যে তারা ভালোভাবে আছে, আর্থিকভাবে অন্তত তাদের ওরকম কোনো সমস্যা নেই, তারা ভালোভাবে আছেন। এবং অন্যরা যারা দেশে আছেন, বিদেশে অনেকেই আছে আর্থিক অনেক কষ্টের মধ্যে আছে আর কি। ধন্যবাদ আনোয়ার হোসেন, আজকে আমরা এখানে শেষ করছি। হ্যাঁ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম শেখ হাসিনার পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনেরা এই মুহূর্তে কে কোথায় আছেন সেই বিষয়টি নিয়ে।
আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।